আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের সঙ্গে হাত মেলান মঈন ইউ। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, বিডিআর হত্যাকাণ্ডের হোতা শেখ তাপস। গণতন্ত্রে ফিরতে যত বিলম্ব হবে ততই ক্ষতিগ্রস্ত হবে দেশ, মন্তব্য আমির খসরুর। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি উদ্দেশ্যমূলক, বললেন রিজভী। পিআর পদ্ধতিতে নির্বাচনের জনগণের দাবি, বলছে ইসলামী আন্দোলন ও জামায়াত। 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা। সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় অবরোধ, ভাঙচুর, আগুন। আসন ফিরে পেতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যায় অমীমাংসিত থাকবে না, মন্তব্য প্রধান উপদেষ্টার। 12 তরুণ পেলেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এবং ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক আরব নেতাদের। আরব ইসলামী শীর্ষ সম্মেলনের ঊর্ধ্বদ্বার বৈঠক। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। 2008 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের। তাকে দেওয়া হয় চাকরি ও সেফ এক্সিটের নিশ্চয়তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে সব কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই বিডিআর হত্যাকাণ্ড ঘটে। সেনাবাহিনীকে দুর্বল করাই এর লক্ষ্য ছিল। গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে 45 জনের সাক্ষ্য। রোববার মামলার 46তম সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তুলে ধরেন আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের প্রেক্ষাপট। বলেন, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে, যেখানে জড়িত ছিল বিদেশি শক্তিও। অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। আদালতকে তিনি আরো বলেন, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমেদের। দেয়া হয় চাকরি ও সেফ এক্সিটের নিশ্চয়তা। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন, তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই। নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায়িত্ব তাকে নিতে হবে। তার মতে সর্বোচ্চ আদালত সহ দেশের বিচারাঙ্গন শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হয়ে গিয়েছিল। যুদ্ধাপরাধের বিচারের নামে সাজানো হয়েছিল নাটক, যার রায় লেখা হতো আগেই। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি আরো বলেন, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীকে ঘৃণা করতেন। এ কারণে শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটে। এর প্রমাণ থাকা সত্ত্বেও শেখ হাসিনার হস্তক্ষেপে তার বিচার করা হয়নি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কয়েকজনের জবানবন্দি নেয়ার মধ্য দিয়ে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন শহীদ পরিবারের 3 সদস্য। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জনগণের ম্যান্ডেট না নিয়ে কোনো কিছু করতে গেলে তা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে যত বিলম্ব হবে দেশ ততই ক্ষতিগ্রস্ত হবে। আর 71 বিরোধী একটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি সুপরিকল্পিত উদ্দেশ্য হাসিলের অংশ বলে মনে করেন রুহুল কবির রিজভী। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত শান্তি প্রতিষ্ঠাকারী প্রতিবন্ধী প্রবক্তা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে উন্নয়ন উৎপাদনে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে বিএনপি। যেখানে প্রতিবন্ধিতা
ধর্ম বর্ণ কোনো বাধা হবে না। সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন কারোর জন্য আলাদা হবে না, আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি। পরে প্রশ্নের জবাবে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। এ নিয়ে বিলম্ব হলে দেশ বিপদগ্রস্ত হবে। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। এদিকে রাজধানীর বারিধারায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন অভিযোগ করেন, দেশে কিছু রাজনৈতিক দল ধর্ম বিক্রি করছে। বাংলাদেশে একটি ইসলাম বিক্রি করা দল আছে, আপনারা সবাই জানেন আমি কি বলতে চাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ইসলামিক কোন দল থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আতাতের রাজনীতি কারো জন্য মঙ্গল বয়ে আনে না। আনুপাতিক নির্বাচন যেটি, আপনাদের যে এতদিন আন্দোলন গেল, এত কিছু হলো, 16-17 বছর, হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে, আপনারাও করেছেন। সেদিন তো এই প্রসঙ্গ তোলেন, আজকে এটা এত বড় হলো কেন? অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়, এটাও মাথার মধ্যে মনে রাখতে হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ ফারুকীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় তারা। এছাড়া 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলা শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দল দুটির নেতারা। জুনায়েদ আল হাবিবের রিপোর্টে বিস্তারিত। কিছুদিন ধরেই আলোচনা চলছিল পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে বেশ কয়েকটি ইসলামী দল। অবশেষে সোমবার আলাদা সংবাদ সম্মেলনে একই দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হলেও সরকার ভ্রুক্ষেপ করছে না। তাই দাবি আদায়ে বেশ কয়েকটি দলকে সাথে নিয়ে যৌথ আন্দোলন কর্মসূচিতে যাচ্ছেন তারা। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। এদিকে একই দাবিতে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। 5 দফা দাবিতে দেশব্যাপী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 2, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ সময় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন থেকে জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসর 14 দলকে নিষিদ্ধের দাবি জানানো হয়। জাতীয় পার্টি সহ জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। বর্তমানে সংবিধান দিয়ে জনগণের পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা প্রতিফলিত হবে।
জাতীয় যুব শক্তির আয়োজনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চায় শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনা একনায়কতন্ত্র কায়েমের জন্য সংবিধানকে বারবার ব্যবহার করেছে। সংবিধান সংস্কার নয়, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এদিকে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি কোনো জোটে যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যে সংবিধান বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে, এমন একটা সংবিধানই আমরা প্রত্যাশা করি। এবং এই সংবিধান আমরা যদি নতুন করে লিখতে না পারি, তাহলে পূর্বের সংবিধানে এত সব চাওয়াকে আমরা গ্যারান্টি করতে পারবো না। যে কোনো সময় কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হবে, কোর্ট সেগুলোকে বাতিল করার অথরিটি রাখেন। যেহেতু এই সংবিধানের বেসিক স্ট্রাকচার ৭২-এর বেসিক স্ট্রাকচার হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে আছে। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধের পর থানা ও উপজেলা পরিষদে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। পরে বিক্ষোভকারীরা উপজেলা অফিসার্স ক্লাবে আগুন দেয়। এদিকে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল পালন করেন এলাকাবাসী। সহকর্মীদের তথ্য ছবিতে শায়লা খানের রিপোর্ট। এক সপ্তাহ থেকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ করছে ফরিদপুরবাসী। সোমবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামরদি ও ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা থানা ও হাইওয়ে থানা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে আন্দোলনকারীরা ভাঙ্গা উপজেলার বাস স্ট্যান্ড এলাকা অবরোধ করে। ভাঙ্গা উপজেলার আলগি ও হামরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। আমাদের একটাই দাবি, আলগি হামরদিকে ভাঙ্গার সাথে সংযোগ করে দেখ। আমাদের এই দাবিতে আমরা রাজপথে আছি। অবরোধ চালাইছি, চলবে। যখন আমাদের অগ্রাধিকার ফেরত না দিবে তখন আমরা এই আন্দোলন বন্ধ করব না। অবরোধে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এদিকে মহাসড়ক অবরোধ করায় রোববার রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ১৯০ জনকে আসামি করে মামলা করেছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, আন্দোলন বন্ধ হবে না। প্রশাসন যে আশ্বাস দেয় আপনার আন্দোলন তুলে নেন, আপনাদের ব্যাপারটা আমরা দেখবো, আমাদের পজিটিভ দিক দেখাবে। প্রশাসন তো আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই। এদিকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে জেলাবাসী। হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি, তবে শহরে দোকানপাট খোলা রয়েছে। এ জেলায় আগামী দুদিনও অর্ধবেলা হরতাল পালন হবে। একটি জেলায় একটি আসন বিলুপ্ত ঘোষণা করা হলো, এটা কোনোভাবেই আইনসঙ্গত নয়, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে 3 দিন ডাকা হরতাল আজকে প্রথম দিন চলছে। আজকে প্রথম দিনের হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন থেকে একটি বিলুপ্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই আন্দোলনে নামেন এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাকসু নির্বাচনের ভোট ম্যানুয়ালি গণনা করতে লিখিত আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি। ডাকসু ২০২৫ নির্বাচন কেন্দ্রিক স্বচ্ছতার উদ্দেশ্যে কেন্দ্রের ভোটারদের তালিকার কপি OMR মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ উন্মুক্ত করার জন্য আবেদন করেন তিনি। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা। ৩,৩৭৯ ভোট পেয়ে ভিপি প্রার্থী হিসাবে পরাজিত হন উমামা। তরুণ প্রজন্ম সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণদের মেধা, শক্তি ও সৃজনশীলতাকে দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে
এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই আহত ও শহীদ পরিবারের 12,877 জনের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। আলিয়া কাসাকাশি রিপোর্ট। তরুণরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তরুণদের অন্তরে সদা জাগ্রত থাকে দুর্বার স্পৃহা। তারুণ্য একটি প্রবল প্রাণশক্তি, যা অফুরন্ত সম্ভাবনা ও বর্ণিল স্বপ্ন দ্বারা উজ্জীবিত থাকে সব সময়। আর এই তরুণরাই জাতির চালিকা শক্তি। তাই তরুণদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শক্তিশালী সমাজ গঠনে অবদান রাখায় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন দেশের 12 জন যুব উদ্যোক্তা। যুব উন্নয়ন ও কর্মসংস্থান, শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি, দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতায় অসামান্য অবদানের জন্য 12 জন তরুণকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়। প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। অনুষ্ঠানে যোগ দিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, 24-এর গণঅভ্যুত্থানের পর সাম্য, ন্যায় বিচার, নাগরিক মর্যাদা, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে, তরুণ প্রজন্মই হবে তার চালিকা শক্তি। এই যুব সমাজ কেবল স্বেচ্ছাসেবক হিসেবে নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি ও সামাজিক উদ্যোগের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সেবা প্রদান, বৃদ্ধাশ্রমের প্রবীণদের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ রোধে সচেতনতা সৃষ্টি কিংবা উদ্ভাবন ও উদ্যোক্তা বৃত্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, প্রতিটি উদ্যোগই আমাদের গর্বিত করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই আহত ও শহীদ পরিবারের 12,877 জনের আত্মকর্মসংস্থান করা হবে বলেও এ সময় জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রাথমিক সত্যতা মেলায় প্রকল্পের সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে তারা। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। বিস্তারিত ফজলাদিত্যের রিপোর্টে। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। অভিযোগে বলা হয়, বাংলাদেশি ইঞ্জিনিয়ার পান 1 লাখ আর একই পদে ভারতীয়রা পান 25 লাখ। এছাড়াও উচ্চ পদে ভারতীয়দের আধিপত্য ও বিশেষ ধর্মের লোকদের সুবিধার অভিযোগ ওঠে। শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এর পরপরই গত জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযান চালিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। অনুসন্ধানে দেখা গেছে, নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তারা পাচ্ছেন বাড়তি সুবিধা। এছাড়া দেশি বিদেশি কর্মকর্তা অনুপাতের নিয়মও মানা হয়নি। এসব ঘটনার চুক্তি থেকে শুরু করে পুরো প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ভিন্ন নিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 53 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডের আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানকে আমি যতদূর জেনেছি একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো এটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা
এই দিন 113 কোটি টাকার অবৈধ সম্পদ ও 154 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইমাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কাগজের টাকার লেনদেন কমিয়ে কিউআর কোডের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ক্যাশলেস লেনদেন প্রক্রিয়া চালু হলে কমে আসবে অর্থ অপচয়, কমবে ভোগান্তি ও দুর্নীতি। রিয়াজ সেজানের প্রতিবেদনে বিস্তারিত। গলির ছোট দোকান কিংবা বড় সুপার শপে কেনাকাটায় দরকার হবে না নগদ লেনদেনের। কিউআর কোড স্ক্যান করেই ব্যাংক বা মোবাইল থেকে দেয়া যাবে টাকা। এমন ক্যাশলেস সোসাইটির স্বপ্ন দেখছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর একটি হোটেলে সোমবার এই নিয়ে আলোচনার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। বক্তারা বলেন, লেনদেনের এই ডিজিটাল পদ্ধতির জন্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর ব্যবসা প্রতিষ্ঠানকে আনতে হবে একটি প্ল্যাটফর্মে। How do we balance keeping the price low, preferably zero, but keeping the value high? And it has to be has to be higher than cash. It improves financial management, benefit of hygiene, increased efficiency, financial inclusion. অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যয়বহুল নগদ টাকার ব্যবহার কমিয়ে আনতেই ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে সরকার। সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে। এবং এটা ছাড়া ক্যাশকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে, যেগুলো বন্ধ হতে পারে। তিনি বলেন, পাড়ার ছোট দোকানেও যাতে ডিজিটাল লেনদেন চালু করা যায়, সেজন্য ট্রেড লাইসেন্সে কিউআর কোড আবশ্যক করা হচ্ছে। আমাদের অভ্যন্তরীণ যে ক্যাপাসিটি আছে প্রাইভেট সেক্টরে এবং বাংলাদেশ ব্যাংক, সেটাকে ব্যবহার করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারবো। লেনদেনের নিরাপত্তা আর প্রযুক্তি নিয়ে ভীতি দূর করতে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন আলোচকরা। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে ডিজে পার্টির আড়ালে অভিজাত পরিবারের সন্তানরা জড়িয়ে পড়েছে মাদক ব্যবসায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে এই চক্রের মূল হোতা ও সহযোগীরা। উদ্ধার করা হয়েছে রেকর্ড পরিমাণ MDMA, কুশ ও অন্যান্য পার্টি ড্রাগ। ফজলাদিতের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। উঠতি বয়সী উচ্চবিত্ত পরিবারের তরুণেরা মেতে উঠেছে ভিনদেশি সংস্কৃতিতে। এ উচ্ছৃঙ্খল সংস্কৃতিতে প্রতিনিয়ত হচ্ছে সামাজিক অবক্ষয়। ডিএনসির বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে একাধিক উচ্চবিত্ত পরিবারের তরুণ। দীর্ঘদিন ধরে তারা রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টির আড়ালে MDMA, কুশ, গাঁজা ও কিটামিন সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে 317 পিস MDMA ট্যাবলেট বা মলি, যা এ ধরনের মাদক উদ্ধারের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি উদ্ধার করা হয় কুশ, গাঁজা ও নগদ অর্থও। তো MDMA যেহেতু পার্টি ড্রাগ, আপনারা জানেন পার্টি কারা করে, যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে মূলত তারাই পার্টি করে। আমাদের দেশে যেখানে মানে ক্যানাবিস বা গাঁজা যারা সেবন করে বা ফেন্সিডিল যারা খায়, তারা সাধারণত ওইভাবে পার্টি করতে যায় না। কিন্তু সমাজের পশ এলাকাগুলোতে যখন পার্টিগুলো হয়, তখন তারা এমনভাবে অ্যারেঞ্জ করে, এটা একটা মানে ক্যামোফ্লেজ অবস্থায় করে, এবং তখন কিন্তু এই ধরনের ড্রাগগুলো ইউজ করা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, যুক্তরাজ্য থেকে কুরিয়ার পার্সেলের মাধ্যমে এই পার্টি ড্রাগ দেশে আনা হয়। পরে তা ডিজে পার্টি এবং উচ্চবিত্ত সমাজে ছড়িয়ে দেওয়া হতো। গ্রেপ্তারকৃতরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে চালাতো এ ব্যবসা। এটা অপরিচিত একটা ড্রাগ ছিল আমাদের এখানে, যেহেতু 19 সালে একবার উদ্ধার করা হয়েছে, তারপরে অনেক দিন পরে আবার আমরা এটা ট্রেল করে ধরতে পারলাম। সেই আগের অভিজ্ঞতাটা এবার আমাদের কাজে লেগেছে। আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো সম্বন্ধে যেন মানুষ সচেতন থাকে। ডিজে পার্টির আড়ালে তরুণদের এমন অপরাধে জড়িয়ে পড়া বড় ধরনের সামাজিক অবক্ষয় বলছেন আইন প্রয়োগকারী সংস্থা। এই সংকট মোকাবিলায় পারিবারিক নজরদারিতে গুরুত্ব দিচ্ছেন তারা।
আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। সময় বাড়িয়েও কার্বন নিঃসরণ কমানো এবং শ্রমিকের পূর্ণ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা এনডিসি জাতিসংঘে জমা দিতে পারছে না বাংলাদেশ। আবার পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াও অংশগ্রহণমূলক হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন অংশীজনেরা। যদিও সরকারি কর্মকর্তারা বলছেন জ্বালানি খাতে কার্বন নিঃসরণ কমানোর ওপর জোর দিয়ে এনডিসি তৈরি করা হচ্ছে। সোমবার রাজধানীতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং জাস্ট ট্রানজিশন আয়োজিত সেমিনারে সব কথা উঠে আসে। এ সময় আইএলও ওর কান্ট্রি ডিরেক্টর জানান, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ। অনানুষ্ঠানিক খাতের মোট শ্রমশক্তির 87% জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে। অনানুষ্ঠানিক কৃষি, নির্মাণ, পরিবহন খাতের মোট 87% শ্রমিক জলবায়ু ঝুঁকিতে আছে। এনডিসিতে তাদের স্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি। আগের এনডিসি গুলোতে শ্রমিক ও শ্রম খাতের বিষয়গুলো বাদ পড়েছিল। এনডিসি 3.0-তে আর সেই ভুল করা যাবে না। যাদের রক্তে ঘামের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে সুরক্ষা করার জন্য বাস্তবায়ন কিছু কাজ করার সরকার এবং সমাজের প্রয়োজন বলে আমরা মনে করি।